ইসরায়েলের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালালো ইরান লেবানন। ক্রায়োট সাফারাম এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, মেলেনি হতাহতের খবর। কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা, আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আল সালমি জাহাজ। অক্ষত রয়েছেন নাবিকেরা, তেহরানের অপরাধমূলক হামলা হিসেবে আখ্যা। যুক্তরাষ্ট্র নিয়ে সৌদি আরবকে ইরানের বার্তা, মার্কিন সেনা সরানোর আহ্বান আরাকচির। যুদ্ধ বন্ধে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, দাবি হোয়াইট হাউসের। এবার ইরানকে খার্কদ্বীপ ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেলকূপেও হামলার হুমকি। যুক্তরাষ্ট্রকে ঘিরে সমুদ্রতলে চীনের রণপ্রস্তুতি, মানচিত্র তৈরি, নজরদারি কার্যক্রম পরিচালনায় বেইজিং। গবেষণার আড়ালে সামরিক তথ্য সংগ্রহে বাড়ছে ওয়াশিংটনের উদ্বেগ। ইরান এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে বাজান তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরান ও লেবাননের হামলার পর এই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, হাইফার পার্শ্ববর্তী ক্রায়োট এবং সাফারাম এলাকাতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 28 ফেব্রুয়ারির পর থেকে ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশ জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। এসব হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে প্রতিদিনই ইরানে হামলা জোরদারের ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতের একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনার জন্য কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন সরাসরি ইরানকে দায়ী করেছে। কুয়েতি সংবাদ সংস্থা জানায়, হামলার শিকার ট্যাঙ্কারটির নাম আল সালমি। হামলার সময় জাহাজটি পুরোপুরি জ্বালানি তেলে ভর্তি ছিল। ইরানের এই সরাসরি ও বিধ্বংসী আক্রমণের ফলে জাহাজটির কাঠামো বা হাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতের পরপরই জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে প্রচুর পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ার এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। দুবাই মিডিয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ট্যাঙ্কারটিতে থাকা 24 জন নাবিকের সবাই অক্ষত ও নিরাপদে আছেন। তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে জাহাজটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে অগ্নি নির্বাপক বাহিনী। এই ঘটনাকে ইরানের অপরাধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে কেবিসি। টালমাটাল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। একদিকে ইরানের জোরালো সামরিক অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি। সব মিলিয়ে পরিস্থিতি বেশ সংবেদনশীল। এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের প্রতি মার্কিন সেনা সরানোর আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, সৌদি আরব থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেবার এটি উপযুক্ত সময়। আরাকচি সৌদি আরবকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে জানান, ইরান সবসময় প্রতিবেশী দেশটিকে যথাযথ সম্মান করে। পোস্টে ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবিও সংযুক্ত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইরানের সামরিক অভিযানগুলো মূলত সাধারণ আরব বা ইরানিদের বিরুদ্ধে নয়, বরং আক্রমণকারী শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযানের বিষয়ে নতুন তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা অনুযায়ী ইরানের সাথে এই যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হতে পারে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই এমন সময়সীমার কথা ভেবে আসছেন।
ক্যারোলিন লেভিট জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কূটনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ইরানের সাথে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তবে প্রয়োজন পড়লে ইরানের স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাকেও পুরোপুরি নাকচ করে দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন একই সাথে সংলাপ ও সামরিক প্রস্তুতির পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের অস্বাভাবিক দাম ও সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছে ট্রাম্প। এবার ইরানকে ইঙ্গিত করে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেলকূপ এবং খার্ক দ্বীপে হামলা চালানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে রাজি না হলে এ ধরনের পদক্ষেপ আরও বাড়াবেন। ট্রাম্প লিখেছেন, বড় ধরনের অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনো কারণে শিগগিরই চুক্তি না হয় এবং হরমুজ প্রণালী ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তবে আমরা ইরানের ক্ষেত্রে আমাদের সুন্দর থাকা শেষ করব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্ক দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব। প্রশান্ত ভারত ও আর্কটিক মহাসাগর জুড়ে বিশাল আকারে সমুদ্রতলের মানচিত্র তৈরি এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করছে চীন। নৌ বিশেষজ্ঞদের মতে সামুদ্রিক পরিবেশ সম্পর্কে এই বিস্তারিত জ্ঞান অর্জন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন বা ডুবোজাহাজ যুদ্ধে জয়ী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী ওয়াসান ইউনিভার্সিটি অব চায়না পরিচালিত গবেষণা জাহাজ দং ফাং হং 3 2024 এবং 2025 সাল জুড়ে তাইওয়ান ও মার্কিন ঘাঁটি গুয়ামের নিকটবর্তী সমুদ্র এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে বারবার যাতায়াত করেছে। ওশান ইউনিভার্সিটির তথ্যমতে 2024 সালের অক্টোবরে জাহাজটি জাপানের কাছে পানির নিচে থাকা বস্তু শনাক্ত করতে সক্ষম শক্তিশালী চীনা সেন্সরগুলো পরীক্ষা করে এবং গত মে মাসে আবার সেই একই এলাকায় ফিরে আসে। এছাড়াও 2025 সালের মার্চের দিকে এটি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া মধ্যবর্তী জলসীমায় বেশ কয়েকবার যাতায়াত করে, যা সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ মালাক্কা প্রণালীর প্রবেশমুখ। বিশ্ববিদ্যালয়টির দাবি, জাহাজটি মূলত কাদা জরিপ এবং জলবায়ু গবেষণার কাজ করছিল। তবে ওশান ইউনিভার্সিটির একাডেমিকদের সহ রচিত একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র দেখাচ্ছে যে এটি ব্যাপকভাবে গভীর সমুদ্রের মানচিত্র তৈরি করেছে। নৌযুদ্ধ বিশেষজ্ঞ এবং মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের মতে ম্যাপিং এবং সেন্সর স্থাপনের মাধ্যমে দং ফাং হং 3 যে ধরনের তথ্য সংগ্রহ করছে তা চীনকে সমুদ্রের তলদেশের এমন একটি চিত্র দিচ্ছে যা তাদের নিজস্ব সাবমেরিনগুলো আরও কার্যকরভাবে মোতায়েন করতে এবং শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে। জাহাজ ট্র্যাকিং তথ্য বলছে 2024 এবং 2025 সালে এটি তাইওয়ান ও গুয়াম সংলগ্ন সমুদ্র এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে নিয়মিত টহল দিয়েছে। বিশেষজ্ঞদের মতে তাদের এই বিশাল কর্মযজ্ঞ কেবল সম্পদের সন্ধানে নয়, এর ব্যাপ্তি দেখলে স্পষ্ট বোঝা যায় তারা সমুদ্রের গভীর জলে এমন একটি শক্তিশালী নৌ সক্ষমতা তৈরি করতে চায় যা মূলত সাবমেরিন অপারেশনকে কেন্দ্র করে গড়ে উঠবে। চলতি মাসে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে নৌ গোয়েন্দা দপ্তরের প্রধান রিয়াল অ্যাডমিরাল মাইক ব্রুকস জানান, চীন তাদের সমুদ্র জরিপ কার্যক্রম অদ্ভুতভাবে বাড়িয়ে দিয়েছে। তার মতে এই তথ্যের সাহায্যে চীনা সাবমেরিনগুলো সমুদ্রের নিচে নিরাপদে চলাচল করতে পারবে, নিজেদের লুকিয়ে রাখতে পারবে এবং প্রয়োজন মতো সেন্সর ও অস্ত্র মোতায়েন করতে পারবে। মাইক ব্রুকস বলেন, গবেষণা জাহাজের আড়ালে এই সামরিক তথ্য সংগ্রহ এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের কারণ। অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি সমুদ্রের তলদেশে মানচিত্র তৈরিতে নতুন করে জোর দিয়েছে। তবে তারা এ কাজে মূলত সামরিক জাহাজ ব্যবহার করে যেগুলো ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে চলতে পারে। চীনের বেসামরিক জাহাজগুলো মাঝে মাঝে ট্র্যাকিং বন্ধ করে দেয়। এর অর্থ রয়টার্সের বিশ্লেষণে যা উঠে এসেছে, বাস্তবে চীনের এই অভিযান তার চেয়ে অনেক বড় হতে পারে। প্রশান্ত ও ভারত মহাসাগর এবং আর্কটিক সাগর জুড়ে চীনের বিশাল পর্যবেক্ষণ ও মানচিত্র তৈরির কার্যক্রম নিয়ে এবারই প্রথম কোনো প্রতিবেদন উঠে এসেছে। এর আগে কেবল গুয়াম, তাইওয়ান ও ভারত মহাসাগরের কিছু অংশে তাদের তৎপরতার কথা জানা গিয়েছিল। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত আজ ৩১তম দিনে গড়িয়েছে। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে শক্ত জবাব দিচ্ছে তেহরানও। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্য ছাড়াও লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হেগসেথ বলেন, ইরানের হাতে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। বিষয়টি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি করছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওই বৈঠকে ২০ মার্চের একটি ঘটনা উল্লেখ করা হয়। সেদিন ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। কিন্তু ক্ষেপণাস্ত্র দুটির একটি মাঝপথেই ভেঙে পড়ে এবং অন্যটি আকাশেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাজ্য সরকার নিশ্চিত করেছে যে এই হামলায় কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি ক্ষেপণাস্ত্রগুলো। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমেই ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে পশ্চিমা বিশ্ব। আগে ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই ঘটনার পর ধারণা করা হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, কারণ দিয়েগো গার্সিয়ার দূরত্ব ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার। যদিও ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি, তবুও বিশ্লেষকরা মনে করছে এই প্রথম কোনো ইরানি ক্ষেপণাস্ত্র এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করেছে। এর আগে এমন সক্ষমতার প্রমাণ পাওয়া যায়নি। অপরদিকে ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কোনো সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরান ক্রমাগত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে এবং তা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার জন্য বড় ধরনের হুমকি হতে পারে। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকলেও যুক্তরাজ্য বা ইউরোপের জন্য তাৎক্ষণিক বড় ধরনের হুমকির সম্ভাবনা এখনও কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভবিষ্যতে নাটো এবং পশ্চিমা দেশগুলোর পদক্ষেপের উপর নির্ভর করবে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। ইরান যুদ্ধ অবসানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলে পাকিস্তান দাবি করার পর ইরান এ ধরনের পাকিস্তানি নেতৃত্বাধীন প্রচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে অতিরিক্ত ও অযৌক্তিক দাবি জানানো হয়েছে। দূতাবাস আরও বলেছে, পাকিস্তানের ফোরামগুলো তাদের নিজস্ব বিষয় এবং ইরান সেগুলোতে অংশগ্রহণ করেনি। কনসুলেট জেনারেল এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সরাসরি আলোচনা নয়, কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বাড়াবাড়ি ও অযৌক্তিক দাবি জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনীতি অনবরত পাল্টে যাচ্ছে, আমাদের অবস্থান স্পষ্ট। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলেন, সফররত মন্ত্রীরা ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে দার দাবি করেছেন তিনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ইরানের জ্যেষ্ঠ সরকারি মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। অন্যদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্য মতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার কথা স্বীকার করতে রাজি হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা পরিকল্পনার একটি জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে সেখানে ব্রিটিশ সেনা মোতায়েনের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে চাই না। প্রধানমন্ত্রী আরও জানান যে যুক্তরাজ্য বর্তমানে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে। তার মতে এসব পদক্ষেপের লক্ষ্য হল ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ
প্রণালী পুনরায় সচল করার প্রচেষ্টায় ব্রিটেন কাজ চালিয়ে যাবে, তবে তার স্পষ্ট বার্তা ছিল, আমরা কোনোভাবে এই যুদ্ধে নিজেদের টেনে আনবো না। সরাসরি যুদ্ধে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও যুক্তরাজ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। হরমুজ প্রণালীতে সৃষ্ট হুমকির প্রেক্ষিতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। এছাড়া ইরান থেকে ছোড়া প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এরই মধ্যে ব্রিটিশ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে।